আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু। সম্মানিত ১৯তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা জানেন যে আপনাদের ১৯তম নিবন্ধনের যে সার্কুলারটা এটা এখনো কিন্তু এনটিআরসি থেকে কোনো কিছু বলা হয় নাই। তবে মে মাসে কিন্তু একটা সিদ্ধান্তের কথা বলা হয়েছিল। তো আশা করা যাচ্ছে যে যেহেতু ১৮তম নিবন্ধনের ভাইবা কিন্তু শেষের দিকে, তাই অতি দ্রুতই কিন্তু আপনাদের ১৯তম সার্কুলার আসবে ইনশাআল্লাহ। এটা ধরা যায়, এটা যেহেতু এনটিআরসি থেকে এখনো কোনো কিছু বলা হয় নাই, সেহেতু আ অ মানে যেহেতু মে মাসে ভাইবা শেষ, তো এটা জুন মাসে হয়তোবা সার্কুলার আসতে পারে। এটা এখনো কোনো সংকেত পাওয়া যায় নাই। তবে এই সার্কুলার কবে আসবে, কি হবে না হবে, এগুলা নিয়ে বসে থেকে আপনার কোনো লাভ নাই। এই চিন্তা বাদ দিয়ে আপনাকে ১৯তমর জন্য ফুললি প্রিপারেশন নিতে হবে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু একটু দিক নির্দেশনার অভাবে, একটু গাইডলাইনের অভাবে কিন্তু তারা মানে এই নিবন্ধনের যে সহজেই কিছু বিষয় আছে, যে বিষয়গুলোতে কিন্তু খুব সহজেই একটা চাকরি পাওয়া সম্ভব। তো আসলে কিভাবে সম্ভব, এটা আমি আমার ভিডিওতে সংক্ষিপ্তভাবে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যতটুকু সম্ভব হয় ততটুকু করব। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনারা বিশেষ করে ইবতেদায়ী মৌলবী পর্যায়ে, ইবতেদায়ী মৌলবী বা স্কুল পর্যায়ে 2 কিন্তু কিছু বিষয় আছে যেগুলোতে আপনারা কিন্তু একটু প্রিপারেশন নিলেই কিন্তু আপনার এখানে একটা ভালো আপনার একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে এখান থেকে আরো ধাপে বড় পদে কিন্তু আপনি যেতে পারবেন। তো সনাতন নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনারা অনেকেই কিন্তু জানেন না যে আসলে নিবন্ধনের সিস্টেমটা কি? কোন বিষয় থেকে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলা কি? কোন বিষয়টাতে আপনি আবেদন করতে পারবেন? কোন ডিগ্রি অর্জনের পর কোন পদে আবেদন করতে পারবেন? এই এই আ মানে এই বিষয়গুলা। তো বিশেষ করে নিবন্ধনের কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু ৩ টা ক্যাটেগরিতে আপনার পরীক্ষা হয়। ১ম হচ্ছে প্রিলিমিনারি। আপনি এটাতে যদি পাস করেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা দিতে হবে। আপনার যে বিষয় থেকে অনার্স মাস্টার্স করেছেন, আপনার পঠিত বিষয় থেকে কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষার পরে কিন্তু পাস করলে আপনাকে কিন্তু ভাইভাতে সুযোগ দেওয়া হবে। এবং ভাইভাতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেই কিন্তু আপনি একটা নিবন্ধন সনদ পাবেন, সার্টিফিকেট পাবেন। পরবর্তীতে এটা দিয়েই কিন্তু আপনার জব হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আমি প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে স্কুল পর্যায়ে 2 যেটা আছে, আপনার এটাতে শিক্ষাগত যোগ্যতা কি? স্কুল পর্যায়ে 2 তে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে আপনাকে এইচএসসি অথবা আলিম পাস করতে হবে। আপনি যদি এইচএসসি বা আলিম পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি স্কুল পর্যায়ে 2 তে পরীক্ষা দিয়ে সহজেই কিন্তু আপনি এখানে একজন ইবতেদায়ী জেনারেল ইবতেদায়ী শিক্ষক বা ইবতেদায়ী সহকারী মৌলবী বা ইবতেদায়ী পর্যায়ের একজন টিচার কিন্তু আপনি হতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ। বর্তমানে কিন্তু মাদ্রাসায় হাজার শূন্যপদ রয়েছে। এই ইবতেদায়ী পর্যায়ে কিন্তু এখানে কিন্তু আপনি খুব সহজেই চাকরিটা আপনি এটা আপনি একটু পরিশ্রম করে কিন্তু এই চাকরিটা আপনি পেতে পারেন। তো যে অনেকেই বলে যে আসলে এই যে এইচএসসি পাস করে এত অল্প বয়সে কত অনার্স মাস্টার্স পাস করে বসে আছে। তো আসলে এটাতে কি চাকরি হবে? এই এইচএসসি পাস করে? আসলে আমি বলব কি, আপনি এই দ্বিধাদ্বন্দ্ব একদম বাদ দেন। কারণ আপনার এই দ্বিধাদ্বন্দ্ব করে অনেকেই এই দ্বিধাদ্বন্দ্বের কারণেই কিন্তু ইত্যাদি পর্যায়ে বর্তমানে কিন্তু স্কুল এই শিক্ষক সংকট আছে। ঠিক আছে? তো আমি মনে করি যে আপনার এই দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে আপনি যদি এইচএসসি অথবা আলিম পাস করে থাকেন তাহলে নির্দ্বিধায় চোখ বন্ধ করে এখন থেকে আপনি প্রস্তুতি নেন এবং প্রস্তুতি নিয়ে আপনি এই স্কুল পর্যায়ে 2 যেটা আছে এটাতে আবেদন করে ১৯তম নিবন্ধন আপনি নিবন্ধন করেন। ঠিক আছে? আসলে কি বই পড়তে হবে, কিভাবে কি করবেন, এটা আমি ভিডিও শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর আসি স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে নিয়ে। স্কুল পর্যায়ে হচ্ছে সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক এটা আপনার স্কুল, মাদ্রাসা, ঠিক আছে? অসংখ্য পদ রয়েছে, অসংখ্য কি বলবো যে মাদ্রাসায় কিছু বিষয় আছে, এখানে কিন্তু অসংখ্য শূন্যপদ রয়েছে। যেমন মাদ্রাসায় সহকারী মৌলবী কারি আছে, আইসিটি রয়েছে। এছাড়াও আরো অনেক পদ, ভৌত বিজ্ঞান রয়েছে। এগুলোতে এত হাজার শূন্যপদ থাকে যে যতগুলো শূন্যপদ থাকে ততগুলো প্রার্থী পাওয়া যায় না। ঠিক আছে? তো আমি মনে করি যারা এই স্কুল পর্যায়ে আবেদন করবেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফাজিল পাস অথবা স্নাতক, অনার্স, মাস্টার্স, আপনার যেটাই থাকে না কেন অনার্স পর্যন্ত এটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। অনার্স অথবা স্নাতক ডিগ্রি বা ফাজিল ডিগ্রি যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই স্কুল পর্যায়ে আপনার আপনার যে বিষয় থেকে পড়াশোনা করেছেন সেই বিষয়ে কিন্তু নিবন্ধন করে আপনি একজন মহান পেশা শিক্ষকতায় কিন্তু আপনি আসতে পারেন। তো এই জন্য এটার জন্য আপনি এখন থেকেই প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। এরপর আসি আমি যে কলেজ পর্যায়ে। কলেজ পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্কুলের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার অনার্স থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন।
মাস্টার্স থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু যদি আপনার কোনো ধরনের আপনার ইংরেজি, বাংলা বা অন্য কোনো বিষয়ে যদি অনার্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে কলেজের প্রভাষক পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে? এগুলো এই মানে পদ ভিত্তিক আপনি কোন পদে আবেদন করবেন, এর শিক্ষাগত যোগ্যতা বা নীতিমালা যেগুলো আছে এগুলো কিন্তু আপনি চাইলে অনলাইনে সার্চ দিয়েও বের করে নিতে পারেন। 18তম সার্কুলার পাইলেও কিন্তু আপনি এটা পেতে পারেন। তো মাদ্রাসার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে যে আপনার যদি আপনি প্রভাষক হাদিস, তাফসির, ফিকহ, আদব বা আরবি প্রভাষক বা এই পদগুলোতে যদি আপনি চাকরি করতে চান তাহলে আপনাকে এখানে কিন্তু ফাজিলের সাথে সাথে কিন্তু বা ফাজিল অনার্স করেছেন সেটার সাথে সাথে কিন্তু আপনাকে মাস্টার্স থাকতে হবে, কামিল থাকতে হবে। কামিল না থাকলে কিন্তু আপনাকে এখানে শিক্ষাগত যোগ্যতা, এটা আমি মনে করি একটা বৈষম্য, এটা রাখা ঠিক হয় নাই। যেহেতু কলেজ পর্যায়ে অনার্স করলেই আপনি প্রভাষকে আবেদন করা যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি মাদ্রাসার ক্ষেত্রেও যদি কেউ ফাজিল অনার্স করে থাকে তাহলে 4 বছরের অনার্স করে থাকে তাহলে কিন্তু সেও কিন্তু কি করতে পারবে, তার আবেদন করতে দেওয়া উচিত। কিন্তু আসলে এটা এই মাদ্রাসার ক্ষেত্রে, নীতিমালার ক্ষেত্রে এটা এমপিও নীতিমালা নেই, এই জন্য কিন্তু তারা করতে পারে না। ঠিক আছে? তো যা হোক, সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আমি এই যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আরো কথা আছে, পরবর্তী ভিডিও দিব ইনশাল্লাহ। আপনার মাদ্রাসার ক্ষেত্রে কোন বিষয়ে আপনি কামিল করলে কোন বিষয়ে কোন পদে আপনি আবেদন করতে পারবেন, এখানে কিছু বিষয় আছে, কয়েকটা কামিলের বিষয় আছে, এই জন্য একটু বিষয়গুলো আলাদা ভাবে সুন্দরভাবে বুঝাই বলতে হবে। তো এটা বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি বলতে চাচ্ছি না। আপনারা এই পরবর্তীতে আমি এই সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আমি সর্বশেষ যেটা বলতে চাই যে এই যে শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে, আমি যেগুলো বললাম, তাহলে আপনি আজকেই নিবন্ধনের জন্য একটা বই কিনে নিয়ে আসেন বাজার থেকে একটা গাইড কিনে নিয়ে আসেন। আপনি একবারে 5-7টা গাইড, বিষয়ভিত্তিক 8-10টা বই কেনার প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র একটা বই কিনবেন, একটা। ঠিক আছে? সেটা আমি যে বইটা পড়েছি সেটা আমার কাছে ভালো লেগেছিল, প্রফেসরটা পড়েছি, গাজী মিজানুর স্যারটাও পড়েছি। আপনারা যেটা বাজার থেকে যেটা ভালো লাগবে, আপনি যে বিষয় ভালো লাগে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে আসতে পারেন। তবে আমি সাজেস্ট করতে পারি যে গাজী মিজানুর স্যারের বই কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস সহ কিন্তু এখানে প্রশ্ন সমাধানগুলো দেওয়া আছে, সুন্দরভাবে টপিক অনুযায়ী সাজানো রয়েছে, আপনি এই বইটাও নিতে পারেন। ঠিক আছে? তো আপনি যে কোনো বই নিতে পারেন, নিয়ে কিন্তু সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু আপনি এখানে নিবন্ধনে আবেদন করতে পারেন। তো কিভাবে প্রিপারেশন নেবেন এগুলো নিয়ে অনেক কথা আছে, এগুলো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আজকে আমি একটু বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার এই যে বিষয়গুলো আছে, আপনি একটা গাইড কিনে নিয়ে এসে এখান থেকে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে, আপনি যে 4টা বিষয় থেকে আপনার প্রিলিমিনারি পরীক্ষা হয়, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিত, এই যে 4টা বিষয়, সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আপনার যে বিষয়টা সহজ লাগে আপনি সেটা শেষ করবেন। মানে ওই যে গাইডটা কিনে নিয়ে আসেন, সেই গাইডের মধ্যে যে অধ্যায় ভিত্তিক যে বিষয়গুলো দেওয়া আছে, খুব বেশি কিন্তু এখানে টপিকস অনুযায়ী কিন্তু পড়তে হয়, খুব বেশি বিস্তারিত পড়তে হয় না। বিসিএস এর বিসিএস এর সিলেবাস কিন্তু আলাদা, নিবন্ধনের সিলেবাস কিন্তু আলাদা, কিছুটা মিল আছে, কিন্তু নিবন্ধনের সিলেবাস কিন্তু অনেক সহজ। তো আপনারা এখান থেকে এই বিষয়ভিত্তিক বিষয়গুলো পড়ে নেবেন, যে বিষয়টা আপনার সহজ লাগে, যদি বাংলা সহজ লাগে আপনি বাংলা আগে পড়বেন, ইংরেজি সহজ লাগলে ইংরেজি আগে পড়বেন, সাধারণ জ্ঞান সহজ লাগলে আপনি সাধারণ জ্ঞান আগে পড়বেন। টোটালে কিন্তু আপনি মনে রাখবেন এখানে প্রিলিমিনারিতে পাশের হার কিন্তু হচ্ছে আপনার এখানে 40% মার্ক। ঠিক আছে? আপনি কিন্তু 40 মার্ক পেলেই আপনি পাস। যদি আপনি বাংলার ইংরেজি মিলে 40 পেয়েছেন, পাস। আপনি টাচই করেন নাই অঙ্কতে, আপনার কোনো সমস্যা নেই, এখানে বিষয়ভিত্তিক কিন্তু পাস করতে হয় না, মানে সার্বিকভাবে আপনি 40 পাইলে কিন্তু পাস। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখানে এই বইগুলো নিয়ে এসে আপনি অধ্যায় ভিত্তিক শেষ করার পরে বিগত সালের নিবন্ধনের যে প্রশ্ন আছে, 10 থেকে যে 18তম নিবন্ধনের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর সমাধান করবে। ঠিক আছে? তো যাই হোক, আমি ধারাবাহিকভাবে আরো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আমি মনে করি আপনার একটু প্রচেষ্টা, একটু পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু এখানে আপনি ভালো কিছু করতে পারেন। ঠিক আছে? আপনি কিন্তু এই প্রতিষ্ঠানে জবে থাকা অবস্থায় কিন্তু আপনি আপনার পরবর্তী স্টেপের পড়াশোনাও আপনি চাইলে করতে পারবেন। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, সকলের জন্য শুভকামনা থাকবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে পরবর্তীতে 19তম নিবন্ধন এবং 6ষ্ঠ বিজ্ঞপ্তি সকল আপডেট দেওয়া হবে। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকল তথ্য পাওয়ার জন্য। তো সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।